সরকারের ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ সময়ের মধ্যে ৫ জেলায় হেলথ কার্ড দেওয়া হবে। ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন শুরু করেছে, যা থেকে উপকৃত হবে সবাই। সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব জানান প্রধানমন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ৪ দিন বিরতির পর স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিন। পরিকল্পনার কথা বলেছেন। প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ১ জুলাই থেকে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হবে। তিনি জানান, ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সকল মন্ত্রণালয় এবং বিভাগ আগামী ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ এরই ভিতরে গ্রহণ করেছে। সারা দেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে গঠিত কমিটি কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হাইটেক সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলো পরিচালনায় পেপালের কার্যক্রম শুরুর উদ্যোগ গ্রহণে কমিটি করা হয়েছে। পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে কাজ করছে সরকার। আমাদের নির্বাচনী ইশতেহারে ব্লু ইকোনমির বিষয়ে একটি কম বেশি ডিটেল পরিকল্পনা আছে। বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এরই ভিতরে কাজ শুরু করেছে। এছাড়া মধ্যপ্রাচ্য অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প শ্রমবাজার সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে, যা থেকে উপকৃত হবে সবাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের কমিটমেন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রতি, মাননীয় স্পিকার, এবং সেজন্যই আমরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছি এবং মাননীয় স্পিকার সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি। মাননীয় স্পিকার, ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণ সীমা ৩ লাখ থেকে ১০ লাখ টাকায় উন্নীত করার কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা গুরুত্ব দিই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। হাম নিয়ে ক্রমেই দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। প্রতিদিনই হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। জ্বরের সাথে শিশুদের দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। তবে সার্বিক পরিস্থিতি নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলছেন চিকিৎসকরা। HM মেহেদী হাসানের রিপোর্ট। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের শিশু হাসপাতালে ভর্তি শিশুদের অনেকেই ঠিক সময়ে হামের টিকা পাননি। এদের অনেকেই ১ সপ্তাহ ধরে চিকিৎসা নিচ্ছে। টিকা দেওয়ার ডেট ছিল, ওই সময় আমরা সঠিক টাইমে দিতে পারি নাই, ওনাদের আন্দোলন হয়েছিল। ভর্তি শিশুদের বেশিরভাগই ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে আসা। অভিভাবকেরা জানান, হামের উপসর্গের সাথে জ্বর ও শ্বাসকষ্ট না কমায় হাসপাতালে নিয়ে আসেন তারা। এই সিট পাইতে পাইতে সন্ধ্যার পরে আর কি, তাও আবার তো ডাক্তার ছিল না। চোখ লাল হয়ে গেছে আর মুখের ভিতরে র্যাশ আসছে। তারপর ওনার বলছে যে এটা হাম, পরে হামের ওয়ার্ডে দিছে। আজকে 8 দিন হয়েছে। ডাক্তার আজকে এসে অক্সিজেন খুলে দিছে, বলছে আগে থেকে ভালো আছে। আর এমনিও খাওয়া দাওয়া করতে পারতেছিল না, এখন খাবার দাবার খাচ্ছে। ভর্তি হওয়া শিশুরা যেসব উপসর্গ নিয়ে আসে তার বেশিরভাগই চিকিৎসায় ভালো হচ্ছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। যাদের অবস্থা সংকটাপন্ন তাদের জন্য আইসিইউতে নিয়ে চিকিৎসার কথাও জানান তিনি। প্রথমে আমাদের সব রোগী আতঙ্কগ্রস্ত হয়ে আসতো, কিন্তু সব রোগী আসলে ভর্তি লাগে না। আউটডোর বেসিসে চিকিৎসা আমরা এখন দিয়ে দিচ্ছি। কোনটা ভর্তি হবে আর কোনটা হবে না ওটা আমরা আউটডোর থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যেগুলি নিতান্তই ভর্তি দরকার সেগুলি আমরা ভর্তি দিচ্ছি, এবং রোগীরাও কিন্তু এখন আশ্বস্ত যে হ্যাঁ, আউটডোরে চিকিৎসাও দিয়ে এগুলো যাওয়া যায়। আগে তো ভর্তি হওয়ার জন্য পাগল হয়ে যেত, মনে করতো যে ডেঙ্গির মতো কিনা, যেটা মারা যাবে কিনা, এই একটা আতঙ্ক। এই আতঙ্কটা অনেক কমছে, আর ভর্তি হওয়ার পরে ভালো হয়ে অনেকে চলে যাচ্ছে, আউটডোর থেকে ভালো হয়ে চলে যাচ্ছে। এই জন্য আমাদের চাপটা অনেকটাই কমছে, আর সংক্রমণ কিছুটা কমে আসছে অন অ্যান এভারেজ। অভিভাবকদের উদ্বিগ্ন না হয়ে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আহ্বান শিশুরোগ বিশেষজ্ঞদের। HM মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
শিক্ষা খাত উন্নয়নে যা যা করা দরকার তাই করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে সিলেট শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণের চিন্তা করছে সরকার। এছাড়া বিগত সরকারের আমলে নানান জটিলতায় আটকে থাকা শিক্ষক নিয়োগ ও পদায়নের বিষয়টিও পুরোপুরি চালু করা হবে। সিলেট ঢাকা মহাসড়ক 6 লেন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত 18টি শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে স্থানান্তর করার কথাও জানান মন্ত্রী। শিক্ষক নিয়োগ দিতে আমাদের পিএসসি যেইভাবে গ্রিড লক হয়ে আছে তারাও পারেন না, ঠিক তেমনিভাবে আমার সেকেন্ডারি স্কুলও একই অবস্থা রয়েছে, সেখানেও 7,000 তো ব্যাকেট রয়েছে। ইন দ্য মেইন টাইম আরও যারা আউট হয়ে যাচ্ছেন, রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন নিয়ারলি 10,000, সেটা আবার পিএসসি থেকে ওই নন ক্যাডার কলেজও দায়, এগুলি নিয়ে পুরোপুরি একটা ব্যাকলগ হয়ে আছে। জুলাই আন্দোলনে রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় 9 জনকে হত্যা মামলায় সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 26 এপ্রিল পুনরায় দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের পক্ষে সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে ট্রাইব্যুনাল। ওই দিন আসামি পক্ষ মামলা থেকে অব্যাহতির আবেদন করবেন। সেই আবেদনের শুনানিও একই দিনে অনুষ্ঠিত হবে। এদিকে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ব্যবসায়ী সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য 27 এপ্রিল দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর 2005 সালে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগের তদন্তে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সম্পৃক্তরা তথ্য উপাত্ত উঠে আসছে বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মামুনকে আসামি করা হবে কিনা তদন্ত শেষে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানী ঢাকার পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের সারি প্রতিদিনই যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করে নষ্ট হচ্ছে মানুষের কর্মঘণ্টা। এর মধ্যেই তাপপ্রবাহ ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। ফুয়েল পাস থাকার পরেও তেল পাচ্ছেন না বলে অভিযোগ কারো কারো। এদিকে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও জ্বালানি সরবরাহ চ্যানেলে এর কোনো প্রভাব পড়বে না বলছে সরকার। সালাউদ্দিন কাদের রিপোর্ট। রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনের সিরিয়ালিটি যেন থেমে থাকা এক প্রবাহ, যেখানে অপেক্ষাই একমাত্র বাস্তবতা। এই যানবাহনের লাইন গিয়ে ঠেকেছে প্রায় 3 কিলোমিটার দূর মহাখালী বাস স্ট্যান্ডে। দীর্ঘ সময় অপেক্ষার পর যে পরিমাণ তেল মিলছে তা নিয়ে দুদিনও চলা সম্ভব হচ্ছে না। তেল পাইতাম হলে আরো বেশি, কিন্তু দিছে মাত্র 2400 টাকার তেল। আমার একদিন বা দেড় দিন, একদিনেই শেষ হয়ে যাবে। 2000 টাকাও তেল দেয়, অনেক সময় 3500 টাকা ট্যাঙ্কি ফুল করে তেল দেয় না। এদিকে জ্বালানি সংকটে বন্ধ করে রাখা হয়েছে রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প। তেল আসলে আবার চালু হবে, আর সেই আশায় লাইনে অপেক্ষা। তীব্র রোদে ছায়ায় বসে আড্ডা, মোবাইল স্ক্রলিং, কেউ তো আবার ক্লান্ত হয়ে মোটরবাইকের উপর ঘুমিয়ে পড়েছেন। আমার গাড়িতে তেল নাই, এই জন্য আর কি আমি বসে রয়েছি। এখন আমি যে সামনে বাড়াবো, আমার গাড়ি তো বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি এখানে এসে দাঁড়াই রয়েছি 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা যাই হোক, দাঁড়াই থেকে আবার তেল নিয়ে তারপরে গাড়ি নিয়ে যাইতে হবে। পাম্পগুলো যদি একসঙ্গে তেল দিত তাহলে কিন্তু এক পাম্পে এত সিরিয়াল থাকতো না। অনেক পাম্প আছে যেগুলো বন্ধ, 2 ঘন্টা 3 ঘন্টার জন্য অন করে। ফুয়েল পাস নিয়ে রয়েছে অসন্তোষ। চালকদের অভিযোগ, পাম্প মালিকরা এ পাশের তোয়াক্কা করছে না। তবে এসব অভিযোগ অস্বীকার করে পাম্প কর্তৃপক্ষ বলছে তারা নির্ধারিত নিয়ম মেনেই জ্বালানি সরবরাহ করছেন। ফুয়েল পাসের লিমিট আছে হচ্ছে আমি একদিনে 12 লিটার নিতে পারবো, মাসে 60 লিটার। বাট আমি যেহেতু একবারও নিয়ে নিই ফুয়েল পাস দিয়ে, তো আমি 12 লিটার নিতে পারবো। পরে ওনারা বলছে যে এইসব ফুয়েল পাসের দাম নাই, এগুলো নিয়ে আপনারা বাসায় বসে থাকেন। যাদের কাছে ফুয়েল পাস আছে তাদেরকে আমরা ওই লিমিট অনুযায়ী তেল দিচ্ছি। ফুয়েল পাসে তো একটা লিমিট দেওয়া থাকে, ওই লিমিট অনুযায়ী তেল দেওয়ার ব্যবস্থা করছি। এখন আগের দিন যদি তার লিমিট শেষ করে সে পরের দিন আবার ফুয়েল কার্ড দিয়ে তেল নিতে আসে, তাহলে তো তার লিমিট থাকবে না, আমরা কিভাবে তেল দিব? এখন যদি ওই গ্রাহক আমাদের কাছে অভিযোগ করে যে আমরা তেল দিচ্ছি না, এটা তো আসলে ভুল কথা। এদিকে ডিজেল নিয়ে মে মাসেও সমস্যা হবে না জানিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও জ্বালানি সরবরাহ চ্যানেলে কোনো প্রভাব পড়বে না। খুব দৃঢ়তার সাথে বলতে পারছি যে আমাদের হাতে পর্যাপ্ত মজুদ আছে, ইভেন ডিজেলও। তো হয়তো আশা করা যায় যুদ্ধ
আগামী সপ্তাহ নাগাদ নতুন মোড় নিলেও নিতে পারে, সেক্ষেত্রে তো ভিন্ন বক্তব্য নিয়ে আপনাদের সামনে আসবো। কিন্তু এই মুহূর্তে আমি বলছি যে পর্যাপ্ত মজুদ আছে। তো ঢাকা শহরে যেটা হয়েছে, আমি শুরু থেকেই বলছি যে আমরা বোধহয় বোঝাতে পারছি না যে প্যানিক বাইংয়ের প্রয়োজন নাই, মজুদের প্রয়োজন নাই। রাজধানীর তেলের সংকট কী কারণে হচ্ছে সেটি গবেষণার দাবি রাখে বলে মন্তব্য করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে বেশ কটি জ্বালানিবাহী জাহাজ। এখন পর্যন্ত এসব জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে 7টি। জাহাজগুলো এসেছে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, জ্বালানি নিয়ে আসা জাহাজগুলোর মধ্যে সিঙ্গাপুর থেকে 12,000 টন জেট ফুয়েলবাহী এমটি গ্রেট প্রিন্সেস এবং 35,000 টন ডিজেলবাহী এমটি লুসিয়া সলিস নামে অপর একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ডলফিন জেটিতে নোঙর করেছে। আমদানি করা জ্বালানি নিয়ে আসা জাহাজ থেকে এরই মধ্যে শুরু হয়েছে খালাস প্রক্রিয়া। অপরদিকে বন্দরে আসা এমটি টর্ম দামিনীতে রয়েছে 33,000 টন ডিজেল। এর বাইরে দেশের পথে রয়েছে 2টি এলএনজি বাহী জাহাজ। এগুলো চলতি সপ্তাহের মধ্যে পৌঁছানোর কথা। দেশে শতভাগ শিক্ষার হার অর্জনে শিক্ষার্থী এবং অভিভাবকদের উৎসাহিত করতে সরকার সব রকমের প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সকালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। মতিঝিল আইডিয়াল স্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। বৃত্তি পরীক্ষার পরিধি বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নে যত রকমের উপকরণ আছে সব যুক্ত করার প্রয়াস সরকার চালিয়ে যাবে বলেও জানান তিনি। দীর্ঘ 16 বছর পর 3 পার্বত্য জেলা বাদে 61টি জেলায় আজ থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 2025 সালের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে 40% শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। আমরা সকল প্রচেষ্টা চালিয়ে যেতে চাই যেটা শিক্ষার্থীদের এবং গার্ডিয়ানদের উৎসাহিত করবে শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্কুলে পাঠাবার জন্য, শিক্ষা প্রদান করবার জন্য। আমাদের সরকারের টার্গেট 100%, মানে স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং 96% প্রপার শিক্ষার হার আমরা আমাদের সরকার মেয়াদে পরিপূর্ণভাবে পূরণ করতে চাই। বাংলাদেশে জ্বালানি সংকট মোকাবেলায় উন্নয়ন সহযোগীদের কাছে $2 বিলিয়ন সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাস অনলাইন সম্মেলনে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। সংসদ ভবনে নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে উদ্ভূত জ্বালানি সংকট বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে উল্লেখ করে তারেক রহমান জানান, এ অবস্থায় জ্বালানি সংকট মোকাবেলায় তার সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এশিয়ার বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয় সম্মেলনে। The situation before us demands urgency, stability, solidarity, and decisive action, Excellencies. Immediate support of the most vulnerable countries must be at the top of our collective agenda. In this regard, Bangladesh is seeking to mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. শরীফ ওসমান হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্রের মালিক মাজিদুল হক হেলালকে গ্রেফতার দেখিয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এ আদেশ দেন। মঙ্গলবার চট্টগ্রামের চকবাজার থানার হারেস শাহ মাজার লেন থেকে চট্টগ্রাম পুলিশের সহায়তায় হেলালকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দুল কাদির ভূঁইয়া তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, এই আগ্নেয়াস্ত্র এবং মামলার ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কার্তুজ ও বুলেট আগ্নেয়াস্ত্র ফরেনসিক পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয় এই পিস্তল থেকে ঘটনাস্থলে পাওয়া কার্তুজ ও বুলেট ফায়ার করা হয়েছে। মাজিদুল হক হেলাল এই অস্ত্রটি কার নিকট বিক্রয় করেছেন, কার নিকট থেকে এই মামলায় এজাহারনিমীয় আসামি শুটার ফয়সাল করিম মাসুদের নিকটে অস্ত্রটি গিয়েছে, সেই ফয়সাল করিম কিভাবে কার নিকট থেকে অস্ত্রটি পেয়েছে তাকে শনাক্তকরণ এবং এর মধ্যবর্তী স্থানে আর কোনো অস্ত্রদাতা ছিল কিনা তাদেরকে শনাক্ত করার জন্য
এবং এই ঘটনার পূর্ব পরিকল্পনাকারী কারা ছিল, কারা এই অস্ত্র যোগানদাতার সাথে জড়িত ছিল, তাদেরকে শনাক্ত করা এবং তাদেরকে গ্রেপ্তার করার নিমিত্তে এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা এই আসামিকে 60 দিনের রিমান্ড চাই। বিশ্বখ্যাত ম্যাগাজিন টাইম প্রকাশিত বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিবেদন অনুযায়ী দীর্ঘ নির্বাসন শেষে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং সাম্প্রতিক রাজনৈতিক উত্থান তাকে এই তালিকায় জায়গা করে দিয়েছে। এছাড়াও তালিকায় স্থান পেয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ বিশ্ব নেতারা। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলা ব্যক্তিদের স্বীকৃতি হিসেবে প্রকাশ করে। ঢাকার ফুটপাতে অনুমতি ছাড়া অবৈধভাবে দোকান বসানো যাবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, হকারদের তালিকা করে তাদের অন্যত্র পুনর্বাসনের চেষ্টা করছে নগর প্রশাসন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে ফুটপাত দখলমুক্ত করে সৌন্দর্য বর্ধন কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা জানান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার ফুটপাতে নান্দনিক পরিবেশের সৃষ্টি প্রকল্পের আওতায় কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, নগরীর ফুটপাতে স্বল্প পরিসরে ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এ পরিকল্পনার অংশ হিসেবে হকারদের তালিকা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। আরও বলেন, প্রয়োজন অনুযায়ী রাত্রিকালীন ও সাপ্তাহিক বন্ধের দিন নতুন অস্থায়ী মার্কেট তৈরির চেষ্টা চলছে। যে কোনো ব্যবসা যদি আপনি করেন, ঢাকা সিটি কর্পোরেশন অনুমতি লাগবে। এই ব্যাপারটা আপনাদের সহযোগিতা চাই। আপনারা সবাইকে এই ব্যাপারে সচেতনতা গড়ে তুলবেন। একটা ভেন্ডার যে হবে, একটা ফুটপাতে যে বসে ব্যবসা করবে, তাকেও একটা আইনের মাধ্যমে আনতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। এই জন্য তাদেরকে আমরা লাইসেন্স দেব। ফটো আইডি ঝুলাই রাখতে হবে তাকে, তার গলায়, যে ব্যবসা করবে এখানে। সে যে ব্যবসার মালামাল রাখবে সেখানে লাইসেন্সের নাম্বার থাকতে হবে।